ইরানের খারক দ্বীপে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখন পর্যন্ত দ্বীপের তেলের স্থাপনাগুলোকে এই হামলার আওতামুক্ত রাখা হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে আরও 2200 সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই প্রতিবেদনটি আমরা কিছুক্ষণ পর আবারও দেখব। ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সহ দেশটির কয়েকজন শীর্ষ নেতার সন্ধান দিতে পারলে সর্বোচ্চ $1 কোটি মার্কিন পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নেতা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির বিভিন্ন শাখাকে নেতৃত্ব দিয়ে বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা ও পরিচালনা করে। ওয়াশিংটন জানিয়েছে, যারা এই নেতাদের বিষয়ে তথ্য দেবে তাদের পুরস্কারের পাশাপাশি অন্য দেশে স্থানান্তরের সুযোগও দেওয়া হতে পারে। এদিকে যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী, ডেপুটি চিফ অব স্টাফ সহ আরও কয়েকজন উচ্চপদস্থ নেতা। দর্শক, কিছুক্ষণ আগে আমরা একটি প্রতিবেদন পড়েছি, সেটি এখন আমরা দেখে নেব। টানা 2 সপ্তাহে গড়িয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধ। ইরানের তেহরান, কারাজ ও ইস্পাহান শহরে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। একই দিন ইরান উপকূলের হরমুজ প্রণালীর কাছে অবস্থিত খারক দ্বীপের সামরিক স্থাপনায় বোমা হামলা করেছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে লেবাননেও প্রচণ্ড হামলা চালায় তেল আবিব। শুক্রবার রাজধানী বৈরুতে অল্প সময়ের ব্যবধানে অন্তত 4 দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম বৈরুতের ভার্দুন, হামরা ও আইন আল মেইসে সহ বিভিন্ন এলাকার খুব নিচ থেকে লিফলেট ফেলতে ফেলতে উড়ে যায়। এসব লিফলেটের একটিতে বলা হয় হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, যা ইরানের ঢাল। অন্য একটিতে বলা হয় লেবাননের সিদ্ধান্ত দেশটির জনগণের হাতে, অন্য কারো নয়। একই দিন লেবাননের একটি হাসপাতালেও হামলা চালায় আইডিএফ। এতে কয়েকজন হতাহত হন। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ডও। শুক্রবার ইরান থেকে ইসরায়েলের তেল আবিব ও মধ্যাঞ্চলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বেশ কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং বিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি এবং বর্তমানে সেগুলো মেরামতের কাজ চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে 2200 মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এই সেনাদের মধ্যপ্রাচ্যে থাকা 3টি যুদ্ধজাহাজে মোতায়েন করার কথা ভাবছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য কিছুটা ভিন্ন হতে পারে। এ অবস্থায় যতদিন প্রয়োজন হয় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া হরমুজ প্রণালীতে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে খুব শিগগিরই মার্কিন বিমান বাহিনী সুরক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করবে বলেও জানিয়েছেন ট্রাম্প। সৃষ্টি ঘটক, 71। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা যখন বাড়ছে, তখন নতুন করে আলোচনায় এসেছে মার্কিন সামরিক প্রস্তুতি। শক্তিশালী বাংকার বাস্টার বোমা নিয়ে প্রস্তুত রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান। বিশ্লেষকদের মতে, পাহাড়ের ভেতর কিংবা শক্ত কংক্রিটের গভীরে থাকা ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে লক্ষ্য করেই হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। বিশ্ব রাজনীতিতে আবারও নতুন করে উত্তেজনা। মার্কিন সামরিক ঘাঁটিতে বোমারু বিমানে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা তোলার দৃশ্য সামনে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা। ভূগর্ভস্থ শক্ত বাংকার কিংবা পাহাড়ের নিচে ইরানের লুকিয়ে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত এই ভয়ঙ্কর অস্ত্র সাধারণত বড় সামরিক অভিযানের আগে প্রস্তুত রাখা হয়।
তবে কি কোনো বড় হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র, নাকি এটি কৌশলগত চাপ তৈরির অংশ? সেই প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক মহলে। মার্কিন সামরিক ঘাঁটিতে দেখা গেছে ভারী বাংকার ব্লাস্টার বোমা, বোমারু বিমানে তোলার প্রস্তুতি। বিশেষভাবে তৈরি এই বোমাগুলো শক্ত কনক্রিট বা পাহাড়ের ভেতরে থাকা স্থাপনা ভেদ করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন সাধারণ বোমার তুলনায় বাংকার ব্লাস্টার কয়েকগুণ বেশি শক্তিশালী। লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে এটি গভীর মাটির নিচে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়, ফলে ভূগর্ভস্থ বাংকার, অস্ত্রাগার কিংবা গোপন সামরিক স্থাপনও ধ্বংস করা সম্ভব হয়। ইরান দীর্ঘদিন ধরে তাদের ক্ষেপণাস্ত্র অবকাঠামো সুরক্ষিত ঘাঁটিতে রূপ দিয়েছে। অনেক ক্ষেত্রে এগুলো পাহাড় কেটে তৈরি করা সুড়ঙ্গ নেটওয়ার্কের মধ্যে স্থাপন করা হয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ, প্রস্তুতি এবং উৎক্ষেপণের ব্যবস্থা রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর প্রধান বোমারু বিমানগুলোর মধ্যে রয়েছে B-52 এবং B-2। এসব বিমান দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই প্রস্তুতিকে ঘিরে জল্পনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে কৌশলগত চাপ তৈরি করা এবং সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এই ধরনের অস্ত্র মোতায়েন করা হয়। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবুও সামরিক প্রস্তুতির এই দৃশ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। নাহিদা রিন্থি, ৭১। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া উন্নত মুসলিম প্রধান দেশের D8 জোটের শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়া এই সিদ্ধান্ত জানিয়েছে। 4 দিনের এই সম্মেলনে 12 এপ্রিল শুরু হয়ে 15 এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। ইরান ও ইন্দোনেশিয়া ছাড়া D8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থার বাকি সদস্যরা হলো আজারবাইজান, বাংলাদেশ, মিশর, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। সম্মেলন স্থগিত করা হলেও নতুন কোনো তারিখ এখনও জানায়নি ইন্দোনেশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্রদের পতনে কখনো সরব, আবার কখনো থেকেছে নিশ্চুপ। 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে পরের দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে একটি হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন। তবে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে দায়ী করেননি। আরাফাত ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। 2-1 বছর নয়, দশকের পর দশক মিত্রদের হারিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মিত্র হারানোর পর পুতিনের প্রতিক্রিয়া ছিল সবসময় ভিন্ন। 2011 থেকে 2026 সময়ে মস্কো হারিয়েছে 5 মিত্র। প্রতিবারই ভিন্ন বার্তা দিয়েছে ক্রেমলিন, আবার কারো বেলায় একেবারেই নীরব। সময়টা 2011 অক্টোবর। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর বিস্তারিত বিবৃতি দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। মার্কিন ড্রোন গাদ্দাফির গাড়িবহরকে হামলা করেছিল বলে জানান তিনি। একই সাথে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেন। এ সময় জাতিসংঘের হস্তক্ষেপ সংক্রান্ত প্রস্তাবকে মধ্যযুগীয় আহ্বান বলে দাগ দিয়ে রাখেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ 2014 সালে ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হলে সরব হন পুতিন। সে সময় পুতিন প্রকাশ্যে ইয়ানুকোভিচকে ক্রিমিয়া উপদ্বীপে পালিয়ে যেতে সহায়তার কথা জানান। পরবর্তী বছরগুলোতে পুতিন বারবার ইউক্রেনের অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। এমনকি রাশিয়ার সঙ্গে বর্বর ও নির্লজ্জ প্রতারণা করেছে মার্কিনিরা, এমন অভিযোগও করেন। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর তাকে মস্কোতে উড়িয়ে আনেন পুতিন। তবে ওই ঘটনার প্রকাশ্য প্রতিক্রিয়ায় নিন্দা করেননি বা দায়ীদের নামও নেননি। তবে সাংবাদিকদের বলেন, সিরিয়ার ঘটনার মানে এই নয় যে রাশিয়া ব্যর্থ হয়েছে। আবার 13 মাস পরে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ শারাকে অভিনন্দনও জানান। চলতি বছরের জানুয়ারি মাসে যখন মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়, তখন পুতিন কিছুই বলেননি। তবে রাশিয়ার উচ্চ পদস্থ বেশ কয়েকজন আইন প্রণেতা নিন্দা জানিয়েছিলেন। নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের ঘটনা নিয়ে কিছু না বললেও আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ক্রেমলিন প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু ভ্লাদিমির পুতিন দায়ীদের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো শোক বার্তায় প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নামও উল্লেখ করেননি। আরাফাত ইসলাম, ৭১।
কোনোভাবেই ঋণের বোঝা মাথা থেকে সরছে না যুক্তরাষ্ট্রের। 2026 অর্থ বছরের শুরুতেই মার্কিন অর্থ বিভাগ যেই হারে ঋণ নিচ্ছে তাতে গভীর সংকটের আভাস পাওয়া যাচ্ছে। দেশটির কংগ্রেশনাল বাজেট অফিস সিবিও জানিয়েছে, চলতি অর্থ বছরের প্রথম 5 মাসেই কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতিতে আরও 1 ট্রিলিয়ন বা 100 লাখ কোটি ডলার যোগ হয়েছে। অর্থাৎ 5 মাস ধরে প্রতি সপ্তাহে গড়ে 50 বিলিয়ন বা 5,000 কোটি ডলার করে ঋণ নিয়েছে ট্রাম্পের কেন্দ্রীয় সরকার। এদিকে সিবিওর মাসিক বাজেট পর্যালোচনা প্রতিবেদনে দেখানো হয়েছে, গত মাসে সরকার আনুমানিক 308 বিলিয়ন বা 30,800 কোটি ডলার ঋণ নিয়েছে। বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করে সিবিও। এছাড়াও সিবিও জানিয়েছে, ঋণের পরিমাণ বেড়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদী সুদের হার বেশি হওয়ায় এই ব্যয় বেড়েছে। আবারও আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে 6 জন নিহত ও কমপক্ষে 12 জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে কান্দাহার বিমানবন্দরের কাছে বেসরকারি উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠার কাম এয়ারের একটি জ্বালানি তেলের ডিপোয় এই হামলা চালানো হয়। হামলা হয়েছে রাজধানী কাবুল ও নানগারহার প্রদেশেও। এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, কান্দাহারের যে তেলের ডিপোতে হামলা হয়েছে সেখান থেকে বেসরকারি ও জাতিসংঘের উড়োজাহাজেও জ্বালানি সরবরাহ করা হয়। ফলে এই হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে। এদিকে পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশের 4টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইসলামাবাদ। মালদ্বীপের দিগুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন 2 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 2:30টার দিকে স্থানীয় একটি কনস্ট্রাকশন কোম্পানির গেস্ট হাউসে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে পাঠানো হয়েছে। নিহতরা হলেন তাজউদ্দিন ইসলাম, মোহাম্মদ সদর আলী, মোহাম্মদ রবিন মোল্লা, শফিকুল ইসলাম ও মোহাম্মদ নূরনবী সরকার। আহত 2 জন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তবে বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে 7 জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 5 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ জানান, ঘটনাস্থলে খোঁজ নিতে হাইকমিশনারের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাকিস্তান তেহরিকে ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য মূল্যায়নে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে, যা ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে তাকে জেল থেকে বাইরে চিকিৎসার জন্য স্থানান্তর করা উচিত হবে কিনা। 12 মার্চ হাইকোর্টে ইমরান খানের আইনজীবীর পক্ষ থেকে করা আবেদনের শুনানির সময় এই নির্দেশনা প্রদান করা হয়। এদিকে ইমরান খানের পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে 73 বছর বয়সী এই নেতা একটি চোখের দৃষ্টিশক্তির অধিকাংশ হারিয়েছেন। তাদের দাবি, তাকে দ্রুত শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তর করা উচিত, যেখানে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া সম্ভব। তীব্র জ্বালানি সংকটের মুখে অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে কিউবা। শুক্রবার 2 দেশের বিরোধ মেটাতে আলোচনা শুরু হয়েছে বলে জানায় দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ কানেল। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর কিউবার উপর জ্বালানি অবরোধ কঠোর হয়। ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধের পাশাপাশি কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। ফলে গত 3 মাস ধরে কিউবায় কোনো জ্বালানি আমদানি হয়নি। এতে রাজধানী হাভানা সহ বেশিরভাগ এলাকায় প্রতিদিন 12 ঘন্টার বেশি সময় বিদ্যুৎ বিভ্রাট চলছে। জ্বালানি ও ওষুধের সংকটে জনজীবনেও চরম দুর্ভোগে পড়েছে। এদিকে এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন কিউবার প্রেসিডেন্ট ডিয়াজ এবং সাবেক প্রেসিডেন্ট ক্যাস্ট্রো। তবে সংলাপ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কিউবা। ছয় বছর পর আনুষ্ঠানিকভাবে আবারও চালু হলো চীন ও উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে 2 প্রতিবেশী দেশের মধ্যে এই ট্রেন চলাচল শুরু হয়। দীর্ঘ বিরতির পর বেইজিং থেকে পিয়ংইয়ংগামী ট্রেন চালু হওয়াকে 2 দেশের সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
কোভিড-19 মহামারীর কারণে 2020 সালে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হওয়ায় সীমান্তবর্তী এলাকায় নতুন করে যাতায়াত ও বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন ব্যবস্থায় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে চীনের বেইজিং এবং চীনের লিয়াওনিং প্রদেশের সীমান্ত শহর তান্তং পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। স্থানীয়রা জানান, ট্রেন পরিষেবা চালু হওয়ায় এখন তাদের আর উত্তর কোরিয়ার যেতে প্রাদেশিক রাজধানী শেনিয়াংয়ের তাওসিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে হবে না। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।